আমার তো কমিউনিস্টদের নিয়ে তো আমার কোনো সমস্যা নাই, আমার সমস্যা হচ্ছে ইসলামপন্থীদেরকে নিয়ে। তো কেন? কারণ কমিউনিস্টরা তো নাস্তিক বলে ফেলছে, ওরা তো লাই লাই বলে ফেলছে অলরেডি। এখন তাকে ইল্লাল্লাহ বানাতে হবে, সেটা ওরা তো লাই লাই বলে ফেলছে, আর সমস্যা তো নাই, কমিউনিস্ট নাস্তিক। এখন ওকে এসবাত করাতে হবে, নাফি করে ফেলছে। কিন্তু ইসলামপন্থীরা এখন আর নাফি করেনি, তো কঠিন তো ইসলামপন্থীদের। ফলে এর পরবর্তীকালে তিনি তার একটা অসাধারণ তার রাজনৈতিক নিদর্শন, যেটা তিনি ছিল রবুবিয়াতের নিদর্শন, সেটা তিনি হাজির করেছেন যে আমরা এমন একটা রাষ্ট্র চাই যে রাষ্ট্রটা হবে কি পালনবাদী, এটা শাসনবাদী হবে না। এখন যেহেতু ভাষা নিয়ে বলেছে, আমরা এটাকে গুরুত্ব দিই নি, কিন্তু ভাষা নিয়ে যেটা ক্রিটিক করছিলেন তিনি টমাস হবসের ক্রিটিক করেছিলেন। হবসের যে রাষ্ট্রের যে তত্ত্ব, সেই তত্ত্বে মানুষ সব ফেতনা ফ্যাসাদ করে, মানুষ ঝগড়া বিবাদ করে। অতএব যদি একটা সমাজকে স্থিতিশীল শান্তিপূর্ণ রাখতে চাই, তাহলে কি করতে হবে? আমাদের সার্বভৌমত্বটা একটা লেভিয়াথান, আমরা যা হবস পড়েছেন, লেভিয়াথানের বিশাল একটা রাষ্ট্র, শক্তিশালী একটা ক্ষমতাবান একটা প্রতিষ্ঠানের কাছে আমাদের সার্বভৌম স্বাধীনতাকে দিতে হবে, তার কাছে হস্তান্তর করতে হবে, পরিবর্তে যেন আমরা শান্তিপূর্ণ সমাজ পাই। দেখুন, এটা টমাস হবসের তত্ত্ব। তো ভাষায় তো টমাস হবস তৈরি করছে, শাসনবাদ চলবে না, আমি আমার সভারেন্টি হারাবো না। আমার সভারেন্টি মানে জনগণের সভারেন্টি। জনগণের সভারেন্টি মানে কি? এই কালে আমরা যখন নতুন দার্শনিকদের পাশ্চাত্যে পড়ি, তখন তারা আমাদেরকে পরিষ্কার করে বলছিল সভারেন্টি মানে হচ্ছে গণ সার্বভৌমত্ব, রাষ্ট্রের সার্বভৌমত্ব না। পপুলার সভারেন্টি হলো গণতন্ত্র। জনগণ যখন সার্বভৌম, সে যখন মনে করে আমার যে সমষ্টিগত ইচ্ছা, সমষ্টিক যে অভিপ্রায়, এই অভিপ্রায়ের ঊর্ধ্বে কোনো আইন, কোনো রাষ্ট্র থাকতে পারবে না, এটাকে বলা হয় পপুলার সভারেন্টি, রাষ্ট্র না। ফলে আমরা যখন রাষ্ট্রের সার্বভৌমত্ব আর গণ সার্বভৌমত্বের পার্থক্য বুঝতে পারি না, ফলে আমরা কি করে গণতান্ত্রিক করব? আমরা তো বারবারই রাষ্ট্রকে পুনরুৎপাদন করে যাব। আমরা সেই গণ সার্বভৌমত্ব আমাদের হাতে পাওয়া সত্ত্বেও এটা আমরা একদম কি বলবো, অতি অনায়াসে আবার সেই পুরনো রাষ্ট্রের কাছে আমরা তুলে দিচ্ছি। পৃথিবীতে এত বেকুব জাতের কোথাও নেই, কোথাও। এটা কেন হয়েছে? এখন আপনি মনে কষ্ট পাবেন না, এটা আমাদের জন্য হয়েছে, আমরা বামপন্থীদের জন্য হয়েছে। কারণ আমরা পর্যালোচনা করতে শিখি না, আমরা কার্ল মার্কস পড়ি না, আমরা লেনিনও পড়ি না। আমরা মনে করছি লেনিনের যে বইটা ছিল রাষ্ট্র বিপ্লব, এটা হচ্ছে রাষ্ট্রতত্ত্বের বই। লেনিনের রাষ্ট্র বিপ্লব রাষ্ট্রতত্ত্বের বই ছিল, এটা ছিল একটা পোলেমিক্যাল একটা তর্ক। কার সঙ্গে? কাউৎস্কির সঙ্গে। যে বিপ্লবের পরে রাষ্ট্রকে নতুন করে ভাঙবো নাকি পুরনো রাষ্ট্র বানাবো, থাকবে রাষ্ট্রকে নতুন করে কি আমরা তৈরি করবো ভেঙে, নাকি পুরনো রাষ্ট্র থাকবে? এই তর্ক থেকে স্টেট অ্যান্ড রেভলিউশন তর্কটা হয়েছে। কিন্তু রাষ্ট্রতত্ত্ব না, রাষ্ট্রটা কি? রাষ্ট্রের সেই তত্ত্বটা অনেক পুরনো। কারণ আধুনিক রাষ্ট্র গড়ে উঠেছে খ্রিশ্চান ধর্মের অভ্যন্তর থেকে। এটা কিন্তু আমরা নেই, কিন্তু স্বীকার করি না, জানি কিন্তু স্বীকার করি না। সভারেন্টির কনসেপ্টটা এসেছে খ্রিশ্চান থেকে। রাষ্ট্র সভারেন কেন? কারণ হলো যে ঈশ্বর সভারেন, এবং তিনি গির্জার মাধ্যমে তিনি তার সভারেন্টিটা তিনি কায়েম রাখেন। যিশু তিনি ঈশ্বরের পুত্র, এবং তিনি একমাত্র মানুষ, একমাত্র নিষ্পাপ, যিনি ক্রুশে বিদ্ধ হয়ে আমরা যারা পাপী আমাদেরকে মুক্ত করেছে। ফলে যিশুর অনুসারী না হলে আমরা কখনোই মুক্তি পাব না। কেন মুক্তি পাব? কারণ আমরা তো পাপী, আমরা পাপ করেছি। কিভাবে পাপ করেছি? কারণ আমাদের সমস্ত মানব জাতির জন্ম ইনসেস্ট থেকে, কারণ আদম থেকে হয়েছে সবাই। তাহলে যদি বংশবৃদ্ধি করতে হয়, তাহলে আদমকে তার হয় সন্তানকে বিয়ে করতে হয়েছে, বোনকে ভাইকে, মাকে ছেলেকে। তাহলে ইনসেস্ট থেকে, যেটা পাপ, এই পাপ থেকে মানব জাতির জন্ম। অর্থাৎ মানব জাতির পক্ষে মুক্তি অসম্ভব
যদি না এমন একজন মানুষ আসেন যিনি আসলে মানুষ নন, তিনি স্বয়ং ঈশ্বরের দূত। এই হচ্ছে খ্রিস্টান থিওলজির একেবারে প্রাথমিক অনুমান। এটা বলা মানে এমন যে খ্রিস্টানিটির কোনো ইতিবাচক অবদান নেই, অনেক অবদান আছে। কিন্তু মার্কস বারবার সাবধান করে দিয়েছে আপনাকে যে আধুনিক রাষ্ট্র থিওলজিরই এটা একটা বিবর্তন মাত্র, যেটাকে আমরা আধুনিক রাষ্ট্র বলি। এটা কিন্তু থিওলজি। এখনই কিন্তু যে কোনো আলোচনা যে করবেন রাষ্ট্র সম্পর্কে, সেটা আপনাদের কার্ল শ্মিট আলোচনা করেন কি আগামবেন আলোচনা করেন, আপনি দেখবেন যে রাষ্ট্রতত্ত্ব মাত্রই এটা খ্রিস্টীয় তত্ত্ব। মডার্ন স্টেট মানে এটা খ্রিস্টীয় স্টেট। ফলে আমি যখন ইসলামপন্থীদের বলি, আপনারা যখন আধুনিক ইসলামী রাষ্ট্র চান, আপনারা কিন্তু আসলে একটা খ্রিস্টান রাষ্ট্র চাইছেন। ইসলামে কিন্তু রাষ্ট্র বলে কোনো ধারণা নেই। এতে আমি ক্রিটিক করছি, কিন্তু এটাকে বলে ক্রিটিক। আপনি চিন্তাকে উস্কে দেবেন, নতুন চিন্তা আনবেন। আমি তো ভুল বলতে পারি, অসুবিধা নেই, কিন্তু এই তর্কটা তো চালতে হবে। আমরা কি করবো? আমরা যারা চিন্তা করতে চাই, বাম হওয়া, বিপ্লবী হওয়ার মানেই তো প্রথম কাজটা হচ্ছে বৈপ্লবিক কায়দায় চিন্তা করতে শেখা। কারণ চিন্তার মধ্যেই প্রথম বিপ্লবটা হাজির হয়, আমাদের কল্পনার মধ্যেই প্রথম হাজির হয়, তারপরে সেটা বাস্তবে। তাহলে এই স্টেটকে আমরা নকল করছি বারবার। আমাদের যে রাষ্ট্রগুলো এখানে গঠিত হয়েছে, এটা ব্রিটিশ আইনের দ্বারা গঠিত হয়েছে, ইন্ডিয়ান অ্যাক্টের কন্টিনিউশন। এখনো যখন বলা হয় সাংবিধানিক ধারাবাহিকতা রাখতে হবে, তার মানে হলো কি? তার মানে হলো খুব সহজ। এটার মানেটা হলো এই সাংবিধানিক ধারাবাহিক পুরনো আমলের যে ইংরেজের যে আইন, ইংরেজের যে সংবিধান, এটাকে রাখতে হবে। এই ধারাবাহিকতা আমাদেরকে অনুসরণ করতে হবে। তাহলে এই ক্রিটিক করা ছাড়া তো আমরা কখনোই আধুনিক রাষ্ট্রের যে মর্ম, তার যে রূপটা, এটা আমরা ধরতে পারবো না। এটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ বস্তু। তো আমি আপনাদেরকে এটা ধরে নিচ্ছি যে আমরা সকলে চিন্তার দিক থেকে কাছাকাছি, চিন্তার সিলসিলার দিক থেকেও কাছাকাছি। আসুন আমরা ক্রিটিক্যাল চিন্তায় অভ্যস্ত হই, চিন্তা করতে শিখি, পর্যালোচনা করতে শিখি। এবং সেই পর্যালোচনা অবশ্যই শুরু হতে হবে ধর্মতত্ত্বের পর্যালোচনা। ধর্ম না, কিন্তু ধর্মতত্ত্ব। ধর্ম, দেখুন, ধর্ম শব্দটা, ধর্ম বাংলা যখন বলি, আমরা যদি বাংলায় বলি পানির ধর্ম আছে, এটা কিন্তু একটা বাক্য হয়, হয়তো পানিটার ধর্ম আছে, সব আছে পানির। কিন্তু ইংরেজিতে কিন্তু বলতে পারবেন না ওয়াটার হ্যাজ রিলিজিয়ন। হবে না। তাহলে কেন এই পার্থক্য? কারণ ধর্ম বলতে আমরা যেটা বুঝি, আমাদের যে আদি ধর্মের যে ধারণা, ধী থেকে ধর্ম, আমি যা ধারণ করি এটাই ধর্ম। আর পাশ্চাত্যের রিলিজিয়ন সম্পূর্ণ বিপরীত দুটো ধারণা, আকাশ পাতাল পার্থক্য। ফলে আমাদের এখানে বামরা যখন ধর্মের বিরোধিতা করে, সে কিন্তু আসলে খ্রিস্টান বিরোধিতা করে। এই ধর্মের বিরোধিতার কোনো যুক্তি নেই। কারণ আমাদের এখানে কখনোই ধর্ম জনগণকে অর্থনৈতিকভাবে নিষ্পেষণ করেনি। যেমন চার্চ জমির মালিক ছিল এবং কৃষকরা চার্চের বিরুদ্ধে লড়াই করেছে, লড়াই করতে বাধ্য হয়েছে। আমাদের এখানে মসজিদ জমির মালিক না, ভূস্বামী না, মন্দির ভূস্বামী না। ফলে এখানে ধর্মের ভূমিকাটা সম্পূর্ণ ভিন্ন রকম ছিল। এবং এঙ্গেলসকে মার্কস বলেছিলেন এই কারণে যে এঙ্গেলস, আমি তো বুঝতে পারি না যে প্রাচ্যে যখন কোনো রাজনৈতিক আন্দোলন হয়, এটা কেন ধর্মের রূপ পরিগ্রহণ করে, এখানে রাজনীতি কেন ধর্মের রূপ নেয়, এটাই কারণ। আমি এর ব্যাখ্যাটা একটু আগে যেটা বললাম, যেহেতু আমাদের এখানে যে ইকোনমিক যে তাৎপর্য মন্দিরের কিংবা মসজিদের বা ধর্মের আর চার্চের ইতিহাস এক, কিন্তু আমরা পাশ্চাত্যের ইতিহাসকে একমাত্র ইতিহাস গণ্য করেছি। আমাদের যে ইতিহাসটা, সেই ইতিহাসটা আমরা কখনোই ফিরে তাকাইনি, আন্তরিকভাবে ফিরে তাকাই না, যে কী করে আমরা আমাদের ধর্মের মধ্যে যে মর্মটা আছে, এটাকে কী করে আমরা ইন্টিগ্রেট করব, কী করে আমরা নতুনভাবে নিজেদেরকে রাজনৈতিকভাবে গঠন করবার জন্য সেখান থেকে মর্মশ্বাসটা সংগ্রহ করে আনব। এটা কখনোই আমাদের কর্তব্য জ্ঞান করিনি আমরা। ফলে আমরা কিন্তু মার খাচ্ছি বারবার।
এবং একই সঙ্গে মার্কেটে কি হচ্ছে দেখুন, একটা বিভাজন তৈরি হচ্ছে, সেকুলার বনাম রিলিজিয়াস। এই সেকুলার এবং রিলিজিয়াস বিভাজনটা আপনি কিন্তু এখন এত সহজে আপনি মুছে ফেলতে পারবেন না। আপনি যখনই সেকুলার বাঙালি জাতিবাদকে পরাস্ত করেছেন পলিটিক্যালি, সঙ্গে সঙ্গে ধর্মীয় জাতিবাদ কিন্তু মাথা ছাড়া দিয়ে উঠেছে। এটাকে কি দ্বারা মোকাবেলা করবেন? আপনি তো প্রস্তুতি নেননি, আপনি তো প্রস্তুতি নেননি। মাজারের পর মাজার ভাঙা গেছে, কেমন? আপনি এই একটা বিশেষ ধরনের ব্যাখ্যা ধর্মের, এই ব্যাখ্যার বাইরে কিছু বললেই আপনার উপরে ঝাঁপিয়ে পড়ছে, তাকফির করা হচ্ছে, আপনাকে নাস্তিক বলা হচ্ছে, আপনার বিরুদ্ধে নানান রকম প্রোপাগান্ডা চালানো হচ্ছে। বলা হচ্ছে যে এই লোকটিকে হত্যা না করলে নাকি বাংলাদেশে ইসলাম কায়েম করা যাবে না। তাহলে দেখতে পাচ্ছি কতগুলো বিপদের মধ্যে পড়ে গেছি আমরা। কেন? কারণ কিন্তু একটি, আমরা পর্যালোচনা করতে চাই না, আমরা বুদ্ধিবৃত্তিকভাবে অলস, এবং সেখানে আমাদের যে চ্যালেঞ্জগুলো নেবার, সেই চ্যালেঞ্জটা আমরা নিতে চাই না। এবং অদ্ভুত ব্যাপার যে যেখানে ধর্মের পর্যালোচনাটা অত্যন্ত জরুরি, কেন ইসলামী দেশে এসেছে, কেন ইসলামী বিপুল সংখ্যক জনগণ ইসলামকে গ্রহণ করলো, লড়াইটা কি ছিল, এমনকি বাঙালি বা বাংলা ভাষা কি করে তৈরি হয়েছে, এরও কিন্তু কোনো ইতিহাস আমরা কিন্তু জানতে আগ্রহী না। আগ্রহী না বলে আমরা এখনো জানি না যে বাঙালি বাংলা ভাষা, ইসলাম যদি না আসতো দেশে, এটা হতো না। আপনারা এতদিনে সংস্কৃতি কথা বলতেন বা ভিন্ন কোনো ভাষার কথা বলতেন, কারণ সাধারণ মানুষের ভাষার স্বীকৃতিটি হোসেন শাহের আমল থেকে, সুলতানি আমল থেকে এসেছে। এবং এই সুলতানি আমল থেকে সাধারণ মানুষের ভাষায় কথা বলা, গান গাওয়া, কবিতা লেখা, কাব্যচর্চা শুরু হয়েছে হোসেন শাহের আমলে। আপনার তো চৈতন্যের নাম জানেন, একটা বিপ্লব ঘটে গেছে একেবারে সাধারণ মানুষের ভাষায়। কেমন? তাহলে এই যে ইতিহাসগুলো গেছে, এই ইতিহাসগুলোতে আমরা প্রবেশ করিনি, না করার কারণে আমরা একটা যে গভীরতর তাৎপর্য, যে বাঙালি হওয়া, বাংলা ভাষী হওয়া, বাংলা ভাষায় কথা বলা, বাংলা ভাষায় বসবাস করতে পারা, এটা যে আমার আত্মিক বিকাশের জন্য জরুরি, এটা আমরা প্রতিষ্ঠিত করতে পারিনি দার্শনিকভাবে কিংবা রাজনৈতিক পারিনি। না পারার কারণে আমরা কেউ নিজেকে যখন বাঙালি বলি, আমরা 19বিংশ শতাব্দীর হিন্দু নবজাগরণের উচ্চবর্ণের হিন্দুর যে ব্যাখ্যা বাঙালি, ওটাকেই বলি বাঙালি। ফলে স্বভাবতই ইসলাম যারা বিশ্বাস করেন, ইসলাম ধর্ম যারা ভালোবাসেন, তারা আমাদেরকে গ্রহণ করে না। কারণ আনামনিকের রামমোহন রায়ের হাতে, রবীন্দ্রনাথের হাতে, কিংবা সে আমলের বঙ্কিমচন্দ্রের হাতে, বা এই চক্রবর্তী, চট্টোপাধ্যায়, এদের হাতে, উচ্চবর্ণের হিন্দুর হাতে যে বাংলা ভাষা গড়ে উঠেছে, এটা বুঝি একমাত্র বাংলা, আর বুঝি বাংলা নেই, বা এর আগেও বুঝি কোনো বাংলা ভাষা ছিল। এবং খেয়াল করেন, আমাদের ভাষা থেকে কিন্তু সক্রিয়ভাবে, সচেতনভাবে আরবি ফার্সি শব্দটা বাদ দেবার একটা চেষ্টা চলেছে কলোনিয়াল আমলে। বাংলা ভাষা থেকে বাদ দিয়ে সংস্কৃতায়ন হয়েছে বাংলা ভাষা, এটাকেও কিন্তু আমরা সমাধান করতে পারছি না। এটা হতে পারে ঐতিহাসিকভাবে পশ্চিমবাংলা ভাষার সঙ্গে এখন আমাদের ভাষার অনেক অমিল হয়ে গেছে, হবে। কিন্তু এরপরেও দেখবেন এখন আবার রাজভাষা হবার কারণে ফার্সি যেভাবে আমাদের বাংলা ভাষায় ঢুকে গিয়েছিল, এটাকেও বাদ দেবার চেষ্টা চলছে। এই কারণে আমরা এখন আরবি ভাষা ঢুকাতে চেষ্টা করি। আমরা খোদা হাফেজ বলি না, বলি আল্লাহ হাফেজ, বলি কিনা বলেন? যা কিছু ফার্সি বাংলা ভাষার স্বাভাবিকভাবে ছিল, এটাকে আমরা গুরুত্ব দিচ্ছি না, সজ্ঞানে অজ্ঞানে এটা আমরা বাদ দিচ্ছি। হ্যাঁ, করতে পারি, আরবি আমার ধর্ম, আরবি থেকে বহু শব্দ ব্যবহার করতে পারি আমি, কোনো সমস্যা নেই। যদি ইংরেজি থেকে ব্যবহার করতে পারি, ফার্সি থেকে, তো আরবি থেকে কেন করবো না? কিন্তু এটা স্বাভাবিক না, এটাও জোর করে করা হচ্ছে। ফলে যে সাংস্কৃতিক যে আন্দোলনের কথাকে একটু ইঙ্গিত দিয়েছেন আমাদের সম্ভবত হয়, সেদিক থেকেও দেখলে আমরা দেখবো যে বাংলা ভাষায় সাংস্কৃতিক কাব্য, এদিক থেকে একটা বড় ধরনের বিপ্লব আমাদের প্রয়োজন আছে, বোঝার প্রয়োজন। প্রথমত ঐতিহাসিকভাবে বোঝা দরকার আছে,
হিস্টোরিক্যালি কোথায় আছি আমরা, কোন জায়গায় অবস্থান করছি, কোনটা ইতিবাচক কোনটা নেতিবাচক, এটা আমরা দেখব। আমাদের ভাষার যে কোনো শব্দ নিতে পারে, বাংলা ভাষার যে কোনো শব্দ আপনি নিতে পারেন যদি আপনার ভালো লাগে। ইংরেজি ভালো, ভালো, ফরাসি ভালো, খুব ভালো, ফার্সি অবশ্যই, আরবি নিশ্চয়ই, কেন ব্যবহার করুন। কিন্তু যখন আপনি জবরদস্তি জোর করে ভাষাকে বদলাবার চেষ্টা করবেন এবং মানুষের সাধারণ যে ভাষা, তার প্রকৃতিজাত, তার স্বভাবজাত যে ভাষাটা সে দৈনন্দিন ব্যবহার করে, এই ভাষার বাইরে আমরা যখন একটা গদ্য, প্রমিত গদ্য, এটাকে একমাত্র বাংলা করি, তখন এটাকে আমরা সঙ্গে সঙ্গে কী বলি, আমরা সাধারণ মানুষের ভাষা থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করি এবং সাধারণ মানুষ তখন আমাদের ভাষা আর বুঝতে পারে না। আমি একটা ছোট্ট গল্প বলি আপনাদের, রংপুরে বসে গল্পটা করবো। আমার বন্ধু এখন শামসুল হক করতে গেলাম। শামসুল হক যখন তার পরাণের গহীন ভেতরে কোনো কাব্যগ্রন্থটা রাখেন, তখন তিনি ছদ্মনামে লিখেছেন। আপনি কি জানেন? জানেন না জেনে ভাই, উনি ছদ্মনামে লিখেছেন, নিজের নামে লিখতে সাহস করেন। কিন্তু অসাধারণ কাব্যের বই, আমাদের একমত হবে। স্থানীয় ভাষা ব্যবহার করেছেন কাব্যে, এখানকার রংপুরের ভাষা কাব্যে ব্যবহার করেছেন, কিন্তু তিনি নিজের নাম দিতে ভয় পেয়েছেন, ছদ্মনামে লিখেছেন। তা আমি দেখা হয়েছে সঞ্জয়ের সঙ্গে, আমার সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। আমাদের আপনি ছদ্মনাম ব্যবহার করেছেন, দুর্দান্ত কাব্য কবিতার গ্রন্থ, আপনি ছদ্মনাম কেন ব্যবহার করেন? কারণ না না কি জানি বলে, কলকাতার বন্ধুরা নিন্দা করে, আর কে কি বলে। মানে একজন কবি এত বড় একটা কবিতার বই লিখছে, গুরুত্বপূর্ণ, কিন্তু সাধারণ মানুষের ভাষাও যে কাব্য ভাষা হতে পারে এবং তার যে সে অধিকার আছে, এই অধিকারটুকুও কিন্তু এত বড় একজন শক্তিমান কবি কিন্তু খুব কিন্তু সজ্ঞানে এটা তিনি বুঝতে পারেন। এটা আমি জাস্ট গল্প করে রাখলাম। পরবর্তীকালে তিনি কবিতার বই বের করেছিলেন, তখন অবশ্যই তিনি তার নাম ব্যবহার করেছেন। এরপরে তার অন্য যে বিখ্যাত নাটকগুলোতে তিনি স্থানীয় ভাষা ব্যবহার করা শুরু করেন। স্থানীয় ভাষা ব্যবহার করা শুরু করে বিশেষত নাট্যকর্মীরা, কারণ নাটকে তো মুখের ভাষা হতেই পারে, কিন্তু কাব্যে, সাহিত্যে, গদ্যে আমরা এখনো কিন্তু সাধারণ মানুষের ভাষা কিন্তু আমরা ব্যবহার করি না। আমরা এখনো প্রমিত বাংলা বা কলকাতার বাংলা, সংস্কৃত বাংলা ব্যবহার করি। আমার ভাষাও খারাপ, আমি কিন্তু সাধারণ মানুষের ভাষায় কথা বলতে পারি না, লিখতে পারি না, সেটা খারাপ। কিন্তু আমার এতটুকু হয়তো ক্ষমা পাবো আপনার কাছে যে আমি আমার দুর্বলতা সম্পর্কে সচেতন। এবং যেহেতু আমাদের একটা নতুন দার্শনিক বাংলা তৈরি করতে হচ্ছে, সে কারণে আমাকে এই বাংলাতে কথা বলতে হচ্ছে, যেহেতু আমার টাস্কটা, কর্তব্যটা এখন অতিরিক্ত রাজনৈতিক জায়গায় এসে হাজির হয়েছে। তো আমি এটা আবার একটু রাজনৈতিক প্রসঙ্গে ফিরে যাই। প্রথমে দেখবেন যে এই আগের কথাটুকু যদি বোঝে, তাহলে এটা একটু মনে রাখবেন যে ভাষা এবং রাজনীতি হাত ধরাধরি করে চলে। যতক্ষণ পর্যন্ত না আমরা নতুন পরিভাষা তৈরি করতে পারব না রাজনীতিতে, নতুন কোনো পরিবর্তন আমরা ঘটাতে পারব। তার একটা ছোট প্রমাণ দিই, এই গত গণঅভ্যুত্থান থেকে আপনার সকালে রাষ্ট্র সংস্কার সঙ্গে অনেকে যুক্ত, আমি অত্যন্ত ঘনিষ্ঠভাবে যুক্ত তাদের সঙ্গে। এবং আমি বলেছি যে আমার এই বিদ্যমান যে সকল রাজনৈতিক দলগুলো আছে, যাদের সঙ্গে আমার চিন্তার সবচেয়ে কাছে, তারা রাষ্ট্র সংস্কার আন্দোলন। কিন্তু রাষ্ট্র সংস্কার আন্দোলন যখন একটা গুরুত্বপূর্ণ সেমিনার করে, গণঅভ্যুত্থানের অনেক আগে, 2022 সালে সম্ভবত, কেমন তুষার এসে বলে, ফরাদ আপনি একটা প্রবন্ধ লিখবেন। আমি যে প্রবন্ধ লিখবো আপনার তো এটা পছন্দ করবেন, কারণ আপনি লিখবেন, আপনি যেটা খুশি আপনি লিখবেন। আমি লিখবো যে আমি গণতন্ত্রে বিশ্বাস করি। এটা সম্ভব বলা? হ্যাঁ সম্ভব। তখন আমি একটা প্রবন্ধ লিখেছিলাম, গণতন্ত্র একটি জীর্ণ রাজনৈতিক বর্গ। ওই লেখাটা আমার গণঅভ্যুত্থান আমার গর্ভবতী আছে। এই প্রথম আমরা রাষ্ট্র সংস্কার আন্দোলনে তার যে ইতিবাচক অবদান, এই প্রথম আমরা কথা বলা শুরু করি, একটা ভিন্ন চিন্তা, একই কথা বলছি না আমরা, কিন্তু একটা কথোপকথন শুরু হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা এবং আমার জন্য এটা বিশাল আনন্দের যে পরবর্তীতে যে বইটা বেরোয় গণঅভ্যুত্থানের গঠন, ওটা রাষ্ট্র চিন্তা প্রকাশনা থেকে বেরোয়। এখন এটা তাদের তারা এটা মন করে,
মন করেন মানে এই নয় যে আমার সব কথার একমত না, আমার কোনো সমস্যা না, কিন্তু এই যে আমরা কথা বলতে পারছি একসঙ্গে, এই যে আলোচনা করতে পারছি, এটা বিরাট ঘটনা। কেন বিরাট ঘটনা করি? কারণ রাষ্ট্র সংস্কার আন্দোলনের, রাষ্ট্র সংস্কারের চিন্তা আমি বিরোধী। আমার বইতে প্রথম আমি লিখেছি রাষ্ট্র সংস্কারের চিন্তাটাই একটা ভুল চিন্তা। কারণ হলো, প্রথমত রাষ্ট্র আমরা কখনোই গঠন করতে পারি নাই, 72-এ রাষ্ট্র গঠন করতে পারিনি। কিন্তু যে কোনো রাজনৈতিক জনগোষ্ঠীর অধিকার আছে নতুন রাষ্ট্র গঠন করবার, এটা তার অধিকার। 72-এ কেন পারিনি? কারণ 72-এ যখন আমরা তথাকথিত সংবিধান সভা হয়েছিল, সেখানে যারা সংবিধান প্রণয়ন করবার অধিকারী বলে নিজেদের দাবি করেছিলেন, তারা ছিলেন পাকিস্তানের সংবিধান লিখবার জন্য নির্বাচিত। আপনি সেটা জানেন তো? কেমন লিগেল ফ্রেমওয়ার্ক অর্ডার, এটা কে করেছেন? ইয়াহিয়া খান। সেই লিগেল ফ্রেমওয়ার্ক অর্ডারে 1970-এ যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়েছিল এবং তাদের কর্তব্য ছিল এলএফওর দ্বারা নির্দেশিত যে বিধানগুলো রয়েছে তার অধীনে পাকিস্তানের জন্য একটা সংবিধান প্রণয়ন করা, এবং সেই সংবিধান হতে হবে এমন যা ইসলামী শরিয়ার সঙ্গে সাংঘর্ষিক হবে না। এই প্রতিশ্রুতির নির্বাচন হয়েছে। আপনি পড়ে দেখুন প্রতিশ্রুতি। আমি যদি ভুল করি বলবেন যে ঠিক আছে আমি ভুল করছি। তাহলে 72 সালে আমরা কিন্তু যুদ্ধ কিন্তু করেছি, কিন্তু এই এলএফওর অধীনে না। মুক্তিযুদ্ধ হয়েছে সম্পূর্ণ ভিন্ন নীতির ভিত্তিতে। সেটা কি? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার কায়েম করব। এই 3টে নীতির ভিত্তিতে আমরা একটা নতুন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব। তার জন্য কিন্তু আমরা যুদ্ধ করেছি। 71-এ যুদ্ধ হয়েছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার কায়েম করার জন্য, এবং এই 3টা নীতি কি করে আমরা প্রতিষ্ঠিত করব প্রাতিষ্ঠানিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, তার জন্য আমরা লড়াই করেছি। কিন্তু আওয়ামী লীগ এসে দিল্লির প্রয়োজনে আমাদের উপর চাপিয়ে দিল কি? ধর্মনিরপেক্ষতা। কি চাপিয়ে দিল? সমাজতন্ত্র। কি চাপিয়ে দিল? বাঙালি জাতিবাদ। এটা কিন্তু আমাদের দাবি ছিল। আমি জানি না আপনারা সংবিধানের ইতিহাস পড়েছেন কিনা। তাহলে এই যে চাপিয়ে দেওয়া, এই যে 3টা তত্ত্ব, সমাজতন্ত্র এবং জাতিবাদ, এই 2টা তত্ত্বকে একত্রিত হলে এটাকে বলে ফ্যাসিবাদ। এটা মুসলিনি এটাতে বিশ্বাস করতেন, হিটলার এটাতে বিশ্বাস করতেন। সমাজতন্ত্র প্লাস বাঙালি জাতিবাদ, সেটা হচ্ছে জার্মান জাতীয়তাবাদ, এখানে শুধু বাঙালি জাতীয়তাবাদ। তাহলে আমরা জেনে শুনে একটা ফ্যাসিস্ট সংবিধান কিন্তু আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। 50টা বছর লেগেছে এখান থেকে এইটা লড়াই করে এটাকে সামনে আনতে। তারপরেও জ্ঞান করেন এই যে গণ অভ্যুত্থানের পরে এই সংবিধান থেকে আমরা মুক্ত হতে পারছি না, পারিনি তো, ব্যর্থতা হয়েছে। এই জন্য কে দেয়? আমরা কি দেয়নি? আমি তো নিজের তো দেয়। তাহলে আমরা এই লড়াইটা করলাম যে 72 সালের সংবিধান আমাদেরকে চাপিয়ে দেওয়া হয়েছে। তরুণরা যখন বলল, ছাত্ররা যখন বলল আমরা এই সংবিধান বাতিল চাই, আমরা বললাম, আমাদেরকে বলা হলো, ছাত্রকে বলা যেত আমার জন্য মুক্তিযুদ্ধ বিরোধী না, তা তো না। 72-এর সংবিধান বাতিল করাটাই মুক্তিযুদ্ধের চেতনা। কেন? কারণ 72-এর সংবিধান বাতিল করার মধ্য দিয়ে আপনি কাকে প্রতিষ্ঠা করছেন? 71-এর মুক্তিযুদ্ধকে প্রতিষ্ঠিত করছেন। সেটা কি? সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে নতুন করে বাংলাদেশ গঠন করা, এটাই প্রতিষ্ঠা করছে। তো তরুণরা তো এই কথাটাই বলছে। আপনাদের প্রত্যেকে নিশ্চয়ই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে রয়েছেন, এনসিপির সঙ্গে রয়েছেন, আছেন তো, বিভিন্নভাবে যুক্ত রয়েছে। তাহলে যখনই আওয়ামী লীগ প্রোপাগান্ডা করলো, এমনকি বিএনপি বলা শুরু করলো যে তারা 71-কে অস্বীকার করতে চায় না, ছাত্ররা কখনো 71-কে অস্বীকার করেনি, কখনো শেয়ার করেছে। তারা তো 71-কে রিক্লেম করছে, পুনরায় দাবি করছে, যেটা হরণ করে নিয়ে যাওয়া হয়েছিল তাদের কাছে। তাদের যে গৌরব
বাংলাদেশের জনগণের যে গৌরব ৭১ সালের মুক্তিযুদ্ধে যার নেতৃত্বে ছিলেন জিয়াউর রহমান কি অন্যান্য সৈনিকেরা এবং আমাদের মুক্তিযোদ্ধারা, এই গৌরবকে হরণ করে নেবার জন্য ৭২-এর সংবিধান চাপিয়ে দেওয়া হয়েছে। এখন দেখেন বিএনপির পজিশনটা খেয়াল করেন, দেখছেন আপনারা, এরা কি জিয়াউর রহমানের অনুসারী নাকি জিয়াউর রহমান বিরোধী? আমাকে খারাপভাবে নেবেন না, আমি খুবই ঘনিষ্ঠভাবে এই দীর্ঘকাল এই বিএনপির যে তার যে মামলা হামলা নির্যাতন তার পক্ষে থেকেছে। আপনি অনেকে জানেন আমি বেগম খালেদা জিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ ছিল, কিন্তু এরা কি বলছে? তাহলে ৭১-এ মুক্তিযুদ্ধ করেছেন জিয়াউর রহমান এবং কি জন্য করেছেন? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের জন্য। আর বিএনপি বলছে যে না, আমরা ৭২-এর সংবিধান বাতিল করা যাবে না। কেন কেন যাবে না? আমরা তো এই যুদ্ধ করিনি। তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের হিস্ট্রি পড়া, ইতিহাস পাঠটা কত দুর্বল এবং এর ফলে কি কি ক্ষতি করেছে আমাকে সময় বলবেন যে যখন সময় দিতে হয়। আর কি কি করেছে খেয়াল করেন। আমরা শুধুমাত্র ছাত্রদের এই যে লড়াই, এর যে মর্ম, এটাকে তো বুঝেই নাই। আমরা ছাত্রদেরকে মারাত্মক বিপদের মুখে পেলে দিয়েছি, মারাত্মক ঝুঁকির মধ্যে এখন ফেলে দিয়েছি। যে তরুণরা জীবন দিয়েছে, যে সাইদ মুগ্ধরা জীবন দিয়েছে এবং তাদেরই যে উত্তরসূরিরা জীবিত রয়েছে এখনো, তাদেরকে আমরা ভয়ঙ্কর রকম বিপদের মধ্যে ফেলে দিয়েছি। কি কি করতে দেন নাই ডক্টর ইউনূস? ১ নম্বর, প্রোক্লেমেশন করতে দেন নাই। এত বড় গণ অভ্যুত্থানের পরে তিনি আমাদেরকে একটা ঘোষণা করতে দেন নাই। এটা ঠিক না। আমি তাকে বিনয়ের সঙ্গে বারবার বলছি, আবারও বলবো, অবশ্যই ঘোষণা দিতে হবে এবং এটা তথাকথিত কোনো জাতীয় ঘোষণা হতে পারবে না। কেন? আপনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে তারা কিছু কিছু একমত, তারপরে ঘোষণা দিবেন। আমরা যে রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে গণঅভ্যুত্থান করি না, করেছি কি কোনো? রাজনৈতিক দলের অনেকে, বিএনপি এসে আমাকে বলছে আমরা কি অংশগ্রহণ করি না গণঅভ্যুত্থানে? হ্যাঁ করেছেন, কিন্তু দল আকারে অংশগ্রহণ করেন নাই, গণ আকারে করেছেন। আপনারা অংশগ্রহণ করেছেন কিন্তু রাজনৈতিক দল আকারে অংশগ্রহণ করেন নাই, আপনারা গণ আকারে, জনগণ আকারে অংশগ্রহণ করেছেন। ফলে রাজনৈতিক দল আকারে আপনাদের কোনো বিশেষ প্রিভিলেজ আপনারা পেতে পারেন। আপনারা যদি জনগণের অংশ থাকেন, আপনাদেরকে আমি মাথায় তুলে নেব। আপনারা যদি গণ হন, দল না। আর এই যে অবাধ বাজার ব্যবস্থায়, অবাধ বাজার ব্যবস্থায় লুটেরা এবং মাফিয়া শ্রেণীর যে অর্থনীতি, এখানে রাজনৈতিক দল মানে মাফিয়া এবং লুটেরা শ্রেণীর রাজনৈতিক দল। ফলে আমরা যে নতুন বাংলাদেশ করতে চাইছি, সেখানে রাজনীতি বলতে কি বুঝি, রাজনৈতিক দল বলতে কি বুঝি, এটাও তো আমাদের নতুন করে চিন্তা করতে হবে। আপনি তো শেখ হাসিনার গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের অধীনে নিবন্ধিত হলে আপনাকে রাজনৈতিক দল বলে স্বীকার করতে তো আমরা বাধ্য না। বুঝতে পারছেন? গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ কে করেছে? শেখ হাসিনার অধীনে হয়েছে, ফ্যাসিস্ট সংবিধানের অধীনে হয়েছে। আমরা কেন ওই বিধান অনুযায়ী যারা নিবন্ধিত হয়েছে তাদেরকে রাজনৈতিক দল আকারে স্বীকার করে নেব? আপনাদেরকে নতুন করে নিবন্ধিত হতে হবে এবং সেই আইন আমরা জনগণ আমরা ঠিক করে দেবো। এই জন্য নতুন গঠনতন্ত্র লাগবে। তো ছাত্ররা এই কথাটাই বলছে, তারা বলছে নতুন সংবিধান চেয়ে। তাদেরও সমস্যা, তারা নতুন গঠনতন্ত্র বলে না, এখনো সংবিধান বলে। যখনই তারা এটা বলে তখন স্বভাবতে আমরা কি করতেছি, আমরা সঙ্গে সঙ্গে পিছিয়ে পড়ছি। কেমন আমরা পিছিয়ে পড়ছি? আমরা এই ব্যাপারটা যখন আমরা বুঝবো সকলে এবং পর্যালোচনা করতে সক্ষম হব, আমরা তখনই নতুন রাজনীতির দিশা আমরা পেয়ে যাব। আমরা খুব শিগগির, আমি যদিও আজকে ভেবেছিলাম বলি কিছু দেরি করবো, কিন্তু খুব শিগগির আমরা আবারও আসবো আশা করি। খুব শিগগিরই আমরা আগামী রাজনৈতিক তৎপরতার
প্রধান কি দাবি, প্রধান কি কৌশল, প্রধান কি নীতি হতে পারে, তার উপর একটা খুব ছোট একটা প্রস্তাবনা আপনাদের কাছে পেশ করব। এবং আমরা এনসিপি যারা তরুণ ছাত্র নেতা তাদের কাছে পেশ করব। তার কিছু কিছু হয়তো সময় পেলে আমি আপনাদেরকে বলবো এবং কিছু হয়তো আলোচনা করেছি, পেশ করবো, যাতে আমরা পথ না হারিয়ে ফেলি, আমরা যেন ঠিক পথে হতে পারি। আমি মনে করি তরুণরা 5ই অগাস্টে আমাদের যা দান করেছে, যতটুকু তারা করতে পেরেছে, আমরা তাদের কাছে কৃতজ্ঞ। এটা আমরা চিরকাল মনে রাখবো। যদি তারা কোনো ব্যর্থতা হয়ে থাকে তাদের, এটা আমাদের সকলের ব্যর্থতা, তরুণদের একার না। ফলে আজকে আমাদের প্রথম কাজ হচ্ছে যে তরুণদেরকে রক্ষা করা, তাদেরকে আগলে রাখা, তাদের উপর যে ধরনের প্রচার প্রপাগান্ডা চলছে, তাদেরকে ক্ষুদ্র করবার যে সব প্রচারণাগুলো সর্বত্র নানানভাবে চলছে, এর বিরুদ্ধে দাঁড়ানো এবং তরুণদেরকে সতর্ক হতে হবে। আমি এনসিপির নির্বাচনবাদী তার যে কৌশল, এটাকে সমর্থন করি না। আমি নির্বাচনবাদী নই। যে নির্বাচনের দ্বারা দেশ বদলায়, এটা আমি বিশ্বাস করি না। পৃথিবীতে কোথাও হয় না। ফরাসি বিপ্লবে হয় না, মার্কিন বিপ্লবে হয় না, ইরানি বিপ্লবে হয় না, মাও সেতুংয়ের বিপ্লবে হয় না। পৃথিবীর কোথাও নতুন রাষ্ট্র গঠন করা যায়নি নির্বাচন দ্বারা। তারা ভুল পথে যাচ্ছে। নির্বাচনবাদীরা আমাদের রাজনৈতিক পথ হতে পারে না। ফলে বিকল্প পথ কি হতে পারে, এটা আমরা বলবো, আপনাদেরকে কিছুদিন পরে বলবো কি হতে পারে। 1 নম্বর হলো গণ সার্বভৌমত্বের ভিত্তিতে নতুনভাবে বাংলাদেশ গঠন করার কথা বলতে হবে আমাদেরকে। আমাদের প্রোক্লেমেশন যদি ডক্টর ইউনূস দ্রুত না দেয়, আমাদের ঘোষণা আমাদেরকে দিতে হবে। আমরা অপেক্ষা করেছি, যথেষ্ট অপেক্ষা করেছি। আমাদের ঘোষণায় কি থাকবে? আমাদের ঘোষণায় 3টে জিনিস থাকবে, খুব সহজ, খুব তিনটা। আমরা যে গঠনতান্ত্রিক প্রস্তাবনা দেব ছাত্রদের তরফ থেকে, এটা হবে একটা কাগজের অর্ধেক, 3টা লাইন। কি? সেটা হবে 1 নম্বর, আমরা এমন একটা রাষ্ট্র চাই যে রাষ্ট্রে ব্যক্তির অধিকার এবং ব্যক্তির মর্যাদা ক্ষুণ্ণ করা যাবে না। আমরা এমন কোন রাষ্ট্র চাই না যে রাষ্ট্র ব্যক্তির মর্যাদা এবং ব্যক্তির অধিকার ক্ষুণ্ণ করে, 1 নম্বর। 2 নম্বর, রাষ্ট্র এমন কোন আইন বা নীতি প্রণয়ন করতে পারবে না যার দ্বারা প্রাণ, প্রকৃতি এবং পরিবেশ ধ্বংস হয়। আমাদের এরকম ভারী একটা সংবিধান দরকার না যে মানলে আপনি মরে যাবেন, এত ভারী। আধা পাতার সংবিধান, মূল প্রস্তাবনা, যেটা আমি সাধারণ মানুষের কাছে যেতে পারি, সাধারণ মানুষ পড়ে বলতে পারে, হ্যাঁ তাই তো, এটাই তো আমি চাই, এটাই তো আমার অভিপ্রায়, এটাই তো আমি চেয়েছি, এই জন্য তো আমি লড়তে চাই, এই জন্য তো লড়তে পারছি। তাহলে 1 নম্বর গেল ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তির মর্যাদা হরণ বা ক্ষুণ্ণ করা যাবে না। প্রাণ, প্রকৃতি, পরিবেশ ধ্বংস করা যাবে না, এমন কোন নীতি বা আইন রাষ্ট্র প্রণয়ন করতে পারবে না। 3 নম্বর, জীবন এবং জীবিকা ধ্বংস করে এমন কোন আইন বা নীতি রাষ্ট্র প্রণয়ন করতে পারবে না। বাস, আমার সংবিধান শেষ। এখন তুমি কি এটা পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট বানাবা, নাকি তুমি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ বানাবা, নাকি তুমি কি করবা, সেটা পরবর্তী আলোচনার বিষয়। যদি আমি সে আলোচনায় যাই, তাহলে কি করতে হবে? আমরা একটা ডিসেন্ট্রালাইজ, বিকেন্দ্রীকৃত বাংলাদেশ চাই, যেটা সত্যিকারের গণতন্ত্র। কিরকম? রংপুরবাসীদের যেই রাজনৈতিক পরিষদ, তারা তাদের সিদ্ধান্ত তারা নেবে। এটা ইন্ডিপেন্ডেন্ট। একটা কেন্দ্রীয় সরকার থাকবে, একই সঙ্গে একটা স্থানীয় সরকার থাকবে। স্থানীয় সরকার থাকবে শক্তিশালী, জনগণের জীবন জীবিকা থেকে আরম্ভ করে প্রাণ, প্রকৃতি, পরিবেশ উন্নয়ন থেকে আরম্ভ করে সকল কিছু দেখভাল করা, এবং প্রশাসনের দায়িত্ব তাদের থাকবে। ঢাকা কেন্দ্রিক অল্প কিছু লোক শাসন করবে পুরো বাংলাদেশকে আর লুণ্ঠন করবে, এটা আমরা চলতে দেব না। এখান থেকে যে সম্পদ যাবে রংপুর থেকে বা এই উত্তরবঙ্গ থেকে, তার প্রত্যেকটা পাই আবার উত্তরবঙ্গে ফেরত আসতে হবে। ওটা গুলশান বনানীতে যেতে পারবে না। ওটা বনানীতে, গুলশান বনানীতে বাইরে গিয়ে মালয়েশিয়ায় গিয়ে আবার সেকেন্ড হোম বানাবেন না, এটা চলবে না। আবার কানাডায় গিয়ে বেগমপাড়া বানাবেন, ওটা চলবে না। প্রত্যেকটার পাই হিসেবে দিতে হবে।
ফলে আমরা এমন একটা বিকেন্দ্রীকৃত শাসন ব্যবস্থা চাই যেখানে আমরা রাষ্ট্রকে, সরকারকে জবাবদিহি করতে পারবো এবং জবাবদিহি করবার প্রত্যেকটা প্রাতিষ্ঠানিক শক্তি আমাদের হাতে থাকবে। তাহলে এইভাবে আমরা অবশ্যই একটা নতুন রাষ্ট্র নির্মাণের কথা আমরা বলতে পারি। এরপর আমি আরেকটা কথা বলে শেষ করবো, এবং আপনারা নিশ্চয় অনেক প্রশ্ন থাকবে, আমরা প্রশ্ন করবো। খুব ভালো হবে যদি আপনারা লিখে আমাকে দেন। যদি সময় না পাই আমি সেই প্রশ্নটা সাধারণত আমার কোনো না কোনো লেখাতে আবার উত্তর দিই। তো কষ্ট করে কাগজ আবার কলম থাকলে আমাকে প্রশ্নগুলো দেবেন, আমি খুব খুশি হব আবার উত্তর দিতে। আমি এখন যে বিষয়ে আলোচনা করবো সেটা হলো এরকম যে দেখুন, আধুনিক যদি আমরা আমি তো বামদের নিয়ে কথা বলছি, আধুনিক কালে যদি আমরা একটু পড়াশোনা করতাম আমরা কিন্তু দেখতাম যে অনেক নতুন চিন্তা আজকে রাজনৈতিক পরিসরে বিশ্বব্যাপী আলোচনা হচ্ছে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ধারণা, এটাকে বলা হয় রুহানিয়া। এখন রুহানিয়ার শুনলে কিন্তু আপনাকে আমাকে জামাতি মনে করবেন না, হেফাজতি মনে করবেন। রুহানিয়া অত্যন্ত সুন্দর শব্দ, ইটস এ বিউটিফুল ওয়ার্ড। আপনি এটা পলিটিক্যাল টার্ম। এই শব্দটা কার আবিষ্কার জানেন? ইনি একজন ফরাসি দার্শনিক, তার নাম ছিল মিশেল ফুকো। তিনি শব্দটা ব্যবহার করেছিলেন পলিটিক্যাল স্পিরিচুয়ালিটি। এর মানে খুব সহজভাবে হলো এই যে জনগণ সামষ্টিকভাবে যে চেতনার দ্বারা উদ্বুদ্ধ হয়ে তার নিজের জীবের জীবনটা বিসর্জন দিতে বা শাহাদাত বরণ করতে সে রাজি থাকে, কবুল করে, সাইদের মতো। এটাকে বলে রুহানিয়া। কারণ সে তার যে অভিপ্রায়টা, তার মনে যে ইচ্ছাটা সমষ্টির কল্যাণের জন্য, সমষ্টির মঙ্গলের জন্য যে অভিপ্রায়টা ধারণ করে সে মনে করেছে, তার সেই অভিপ্রায়টা তার জীবনের তুলনায় অনেক ঊর্ধ্বের স্তরের। তার জীবন তার এই রুহানি উপলব্ধির তুলনায় তুচ্ছ। এটাকে সে বিসর্জন দিতে রাজি। এটাকে বলে রুহানিয়া। এই কনসেপ্টটা কেন এসছে? কারণ প্রাচ্য কখনোই বুঝতে পারে না যে কেন মানুষ বৃহত্তর আদর্শের জন্য জীবন দিতে উন্মুখ থাকে। এমনকি কার্ল মার্কসের রাষ্ট্রচিন্তার মধ্যে এটা নেই। তিনিও শ্রেণীর আলোচনা যখন করেছিলেন তখন তিনি ভেবেছিলেন যে রাজনৈতিক কর্তাশক্তি আকারে, বিপ্লবের কর্তাশক্তি আকারে শ্রমিক শ্রেণী বিপ্লবের ভূমিকা পালন করবে। ইতিহাস কিন্তু এটার পক্ষে সায় দেয় না, এটা বলে না অভিজ্ঞতা যে শ্রমিক শ্রেণী মাত্রই বিপ্লব করবে। লেনিনে সেটাকে শুধরালেন না, শ্রমিকরা বিপ্লব করে না, তারা বিপ্লবের অবশ্যই তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ শক্তি, কিন্তু শ্রমিকরা বড় যে ট্রেড ইউনিয়ন করতে পারে, বিপ্লবের জন্য দরকার বিপ্লবী পেশাদার বিপ্লবী। যে রেভলিউশন পেশাদার বিপ্লবী হলে তারা যারা সমষ্টির অভিপ্রায় বাস্তবায়িত করবার জন্য তাদের জীবন তারা বিসর্জন দিতে, জীবের জীবন কোরবানি দিতে তারা রাজি থাকে। এলো লেনিনের বিপ্লবীর ব্যাখ্যা, পেশাদার বিপ্লবী, যে তার কাছে জীবের জীবন তুচ্ছ, সমষ্টির স্বার্থ অনেক বড়। আপনারা কোনোদিন লেনিন বা মার্কসের কোনো লেখায় রাশিয়া এত অর্থোডক্স খ্রিস্টান দেশ, খ্রিস্ট ধর্মের বিরুদ্ধে খুব কম লেখা পাবেন। লেনিনের লেখা নাই প্রায় বলতে গেলে, দু একটা জায়গায় আলোচনা করেছিল, কথা প্রসঙ্গ উঠে এসেছে, কিন্তু ধর্মের বিরুদ্ধে কথা বলাটা কখনো বলেন। কারণ ধর্ম আমাদের জন্য ইস্যু না, উল্টাটা ধর্ম আমাদের সম্পদ। যদি আমরা তাকে ক্রিটিক করতে পারি এবং ধর্মের যে সার্বজনীন তার যে মর্ম, এটা আমরা তুলে আনতে পারি। এই সার্বজনীন মর্মটাকে তুলে আনবার যে পদ্ধতি, এটা হচ্ছে রুহানিয়াতকে তার শ্বাস তুলে আনবার ক্ষমতা, যেটা রুহানি বিপ্লবীরা, রুহানিয়াতের পক্ষের বুদ্ধিজীবীরা
এই কাজটা তারা করেন। এটাকে আমি শুরুতে বলেছিলাম ক্রিটিক করতে পারা, ধর্মের ক্রিটিক করা, থিওলজির ক্রিটিক করা, যে কোনো বিষয়ের ক্রিটিক করতে পারা মানে আমার মধ্যে যে চিন্তা শক্তি কাজ করে, আমার মধ্যে যে বিবেক হাজির রয়েছে, এই বিবেককে সক্রিয় করা। আমি নিজেকে নিজে সক্রিয় যখন করি তখনই আমি মত থেকে বেরিয়ে আসি। মত মানে চিন্তার বিরোধী। আমি যদি বলি আমি একটা মতবাদী, আমি এই মতে বিশ্বাস করি, তার মানে আমি এখন আর চিন্তা করছি না, আমি মতের বিরোধী দিচ্ছি। কিন্তু যখন আমি কোনো মতবাদকে ক্রিটিক করি, আমি তখনই আবার নিজের চিন্তার কাছে ফিরে এসেছি। এটা হলো রুহানি প্রক্রিয়া। নিজের স্পিরিচুয়াল জায়গায়, নিজের প্রজ্ঞার জায়গায় ফেরত আসা, ফেরত আসবার যে চর্চা। ফলে বুদ্ধিবৃত্তিক চর্চা মাত্রই রুহানিয়াতের চর্চা। ক্রিটিক করা মাত্রই এটা রুহানিয়াতের পথে আমরা যাচ্ছি। এটা যদি আমি আজকে সারা রাত আপনাদেরকে বলতে পারবো ইসলামিক দর্শনের ইতিহাসে কি করে বড় বড় দার্শনিকরা নানানভাবে এই কথা প্রচার করেছে। সে আপনি ইবনে রুশদ কি ইবনে সিনা বলুন কি মোল্লা সাদরে বলেন, তাদের প্রত্যেকের চিন্তা চেতনার মধ্যে এই ধারাটাই রয়েছে যে বুদ্ধি নয়, বুদ্ধি নয়, উপলব্ধি। এই উপলব্ধির কাছে যখন আমি ফিরে আসি তখন সত্যের দর্শনটা আমি পাই। বুদ্ধি তাকে কি করে শুধু যুক্তির ভাষায় হাজির করে মাত্র। ফলে রুহানিয়াতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক ধারণা, ধর্মীয় রাজনৈতিক ধারণা। এবং রুহানিয়াত যদি থাকে সমাজে, আমরা সামষ্টিক চেতনা বিকশিত করবার একটা সাংস্কৃতিক বুদ্ধিভিত্তিক শর্ত আমরা তৈরি করতে পারি। শেষ আরেকটা উদাহরণ দিয়ে শিল্প সাহিত্য, যেটা চির ভাই খুব সুন্দর কিছু সাহিত্যের কথা বলেছে, আমাকে এটা দিয়ে এক মুক্তা সমালোচনা করেছে, আমি খুব আনন্দ পেয়েছি তার সমালোচনা। আমি একটা ছোট্ট বলি, আমি আধুনিক কবিতা বা আধুনিক সাহিত্যের পক্ষের লোক না, সত্যি বিনয়ের সঙ্গে বলি, আমি তাদের পক্ষের লোক। কারণ এই আধুনিক সাহিত্য এটা আমাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে, এবং আমি যে ভাষাটা হারিয়ে ফেলেছি এটা আধুনিক সাহিত্যের জন্য আমি হারিয়ে ফেলেছি। আমি একটা ছোট্ট উদাহরণ দেবো, আপনাদেরকে ধরতে পারবেন, আরো দরকার আলোচনা করবো। কিন্তু আমি চিরভাইয়ের সমালোচনাটা অন্তর থেকে গ্রহণ করি, সমস্যা নেই। এটা নিয়ে আমরা অনেক বিস্তার আলোচনা করতে হবে। তিনি কিছু কিছু কথা বলে খুবই গুরুত্বপূর্ণ, আমার মনে থাকে। কেন করি না বলি, আমি একটা লাইন আপনাদেরকে বলি, আপনারা সকলে শুনেছেন ফকির লাল সাহেবের গান। গানটা হচ্ছে এরকম, পাবে সামান্য কি তার দেখা। শুনেছেন না সকলে? আচ্ছা, এবার বলুন তো দেখি সামান্য কথাটার মানে কি? এর পরের লাইন আছে কিন্তু, বেদে নাই তার রূপরেখা। ওকে, বলুন সামান্য মানে কি? আর তিনি কি নিয়ে আলোচনা করছেন? লালন কি নিয়ে আলোচনা করছেন? সামান্য হলো বিশেষ। ধরুন পাখি, টিয়া পাখি কি শকুন কি শালিক, এগুলো হলো বিশেষ। এই বিশেষের থেকে যখন আমরা সামান্য যখন নিষ্পন্ন করি তখন বলি পাখি। তখন বিশেষ এবং সামান্যকে একত্র করে আমরা বলি টিয়া একটি পাখি, তখন এটা বাক্য অর্থ হয়। শালিক একটি পাখি, পাখিটা কি? এটা সামান্য। আর টিয়া বা শালিক হলো বিশেষ। এখন লালন প্রশ্ন করছেন আপনাদের, আল্লাহ বা ঈশ্বর বা গড তিনি কি এরকম সামান্য? যে অনেকগুলো আল্লাহ আছে, তার মধ্যে আপনি একজন সামান্য আল্লাহকে ব্যবহার করছেন। আল্লাহ কি এরকম? ভাবতে থাকে, তাই প্রশ্ন করছে পাবে সামান্য কি তার থাকে। এরপরের বাক্যে বলছে বেদে নাই তার রূপরেখা। কোনো ভাষার দ্বারা, কোনো শব্দ দ্বারা তাকে প্রকাশ করতে পারবেন না। বেদ, বেদ মানে শাস্ত্র, গ্রন্থ, চিহ্ন, কোনো চিহ্ন ব্যবস্থার মধ্যে তিনি ধরা পড়েন না। আমি যদি এখানে আল্লাহ লিখি বড় বড় অক্ষরে, এটা কি আল্লাহ হবে নাকি অক্ষর হবে? তো সারাক্ষণ তো আল্লাহ আল্লাহ করছেন, কিন্তু আল্লাহ কি? এই হলো সামান্য। আমি লিখছি কিন্তু একটা চিহ্ন, আমি চিহ্নের পূজা করছি, এটা তো পত্তলিকতা।
আমি তো প্রতিনিধিত্ব করছি। আমি যখন আল্লাহ লেখেন, আপনি কি এটা তো আল্লাহ না, তাহলে কি করে তার কাছে পৌঁছাবেন? এই দেখেন রুহানিয়তের মধ্যে ঢুকে গেল। তার আরেকটা গান আছে, কোন নামে ডাকলে তাকে হৃদাকাশে উদয় হবে। এই যে ডাকেন আপনি, আল্লাহ ডাকেন, হরি ডাকেন, ঈশ্বর ডাকেন, তো ফকির লালন বলতেছে কোন নামে ডাকলে তার হৃদাকাশে উদয় হবে, কিভাবে ডাকলে তার উপলব্ধি হবে, তার শাহাদা হবে, আপনি তার সাক্ষী হতে পারবেন। কি নামে ডাকলে, কোন নামে ডাকলে তার হৃদাকাশে উদয় হবে, আপনি ফানা হলে তারে পাওয়া যাবে। আপনার মধ্যে দুইজন আছে, আপনি নিজের মধ্যে যদি নিজে বিলীন না হতে পারেন তাহলে তো আপনি তাকে খুঁজে পাবেন না। কেন পাবেন না? আল্লাহ হরি ভজন পূজন সকলেই মানুষের সৃজন। আপনি যখনই ভাষা ব্যবহার করবেন, এটা তো কোনো না কোনো মানুষের তৈরি ভাষা। অনামক অচিনায় বচন বাগেন্দ্রিয় না সম্ভব। যাকে কোনো নাম নাই, যার কোনো নাম নাই, অনামক অচিহ্নিত, যাকে কোনো চিহ্ন দ্বারা চেনা যায় না। একটা চিহ্ন দিয়ে বলতে পারবে এই হলো আল্লাহ, বলতে পারবেন না। অনামক অচিনায় বচন, ফলে এই যে অচিহ্নিত নামহীন যিনি, তাকে বচন কোনো কথার দ্বারা প্রকাশ করা যায় না। এই জন্য তিনি বলছেন বাগেন্দ্রিয় না সম্ভবে, সেখানে বাকযন্ত্র কাজ করে না। এই দেখুন, এই যে ভাষা, এই যে কাব্য ভাষা, এই কাব্য ভাষা একই সঙ্গে দর্শন, এই কাব্য ভাষা একই সঙ্গে থিওলজি, এই কাব্য ভাষা একই সঙ্গে রুহানিয়াতের যে পরিশুদ্ধ যে রূপ, তারই রূপ। ফলে এত বড় একজন আউলিয়া, এত বড় একজন জ্ঞানী ব্যক্তি আমাদের বাংলা ভাষা এসেছে। তিনি একমাত্র না, আপনি জালালউদ্দিন খান গান শুনুন, আপনি রাধা বল্লভের গান শুনুন, কেমন আপনি দেখবেন আমাদের গ্রামে গ্রামে এটা আছে, এটা ছড়িয়ে ছিটিয়ে আছে সর্বত্র। গ্রামের মানুষ যদি আছে একটা গান শুনতে যান, সে 10টা গান গেলে তার মধ্যে দেখবেন যে 5টা তার মধ্যে হয়তো জালালউদ্দিন খান, তার মধ্যে আর অনেকগুলো গান হলো ফকির লালন সাহেবের। লোকে কেন শুনে? কারণ তার মনের যে আকুতি, তার মনের যে প্রশ্ন, তার যে জিজ্ঞাসা, এই জিজ্ঞাসার উত্তর আমরা যারা আধুনিক ভাষায় অভ্যস্ত হয়ে উঠেছি, আধুনিক কাব্য রচনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি, আমরা ভুলে গিয়েছি এটা কাব্যের কাজ না। কবিতা এবং এই যাকে আমরা বলি ঐশ্বরিক উপলব্ধি, এর মধ্যে সীমারেখা খুব ক্ষীণ। কবি এবং নবীর সীমারেখা খুব ক্ষীণ। নবী মাত্রই কবি, কিন্তু কবি মাত্র নবী। এই জন্য নবীকে সাবধান করে দেওয়া হয়েছে, তুমি কিন্তু তোমাকে কবি বাবা। আপনি কোরআন পড়বেন, প্রত্যেকটা আয়াত ফুল অফ মিনিং। তাহলে যে কোনো ধর্মগ্রন্থ পড়বেন, তার মধ্যে তাৎপর্য অনেক হবে। এই জন্য এই যে ফয়েরবাগ যখন সমালোচনা করবেন, ক্রিটিক অফ থিওলজি লাগবে, তাহলে আমাদের কিন্তু একটা লিঙ্গুইস্টিক ক্রিটিক লাগবে, যদি আমরা যে রুহানিয়াতকে যদি আমরা পুনরায় আবিষ্কার করতে চাই। ফলে শিল্প সাহিত্য সংস্কৃতির আলোচনাটা ভিন্নভাবে আমাদের শুরু করতে হবে। তার মানে এই নয় যে চিনু ভাই আরও যেসব কথা বলছেন আমি তার সঙ্গে মোটেও না, তিনি খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন, কিন্তু আমি তাকে সাথে বিনয়ের সঙ্গে বলবো, ফকির লালন সাহেব, কি রাধা বল, কি রাধা রাম, কি জালালউদ্দিন খান, এরা অনেক বড়। আমার অত্যন্ত ঘনিষ্ঠ শামসুর রহমান খুব মনে কষ্ট পেয়েছেন একবার। আমি বললাম যে আপনার চেয়ে জালালউদ্দিন খান বড় কবি বাংলাদেশে, আপনার কবিতা বাংলার গ্রামের লোক বোঝে না, জালালউদ্দিন খান গান সবাই বোঝে, সহজ না বুঝে। তার মানে আমি শামসুর রহমানের বিরোধিতা আগে তো ভাববেন না, কেমন? এবার শেষ 2 লাইনের কথা শেষ করে দেব। সাহিত্য বলতে আমরা বুঝি লিটারেচার। আমার একটা বন্ধু আছে, পড়ে দেখবেন, সাহিত্য বলতে আমরা এখন যেহেতু ইংরেজদের কাছ থেকে শিখেছি, ফলে সাহিত্য আমরা বলি লিটারেচার, মানে ছাপাখানা যেসব লিখি এটা হলো সাহিত্য। আর রবীন্দ্রনাথ যুক্তি দিচ্ছেন সাহিত্য মানে কখনই লিটারেচার ছিল না আমাদের এখানে। সাহিত্য মানে শহীদ। এই যে আমি এতক্ষণ আপনাদের সঙ্গে যে কথা বললাম, এটা রবীন্দ্রনাথের যদি থাকতেন, তিনি বললেন এটা হলো সাহিত্য। কেন? শহীদ থেকে সাহিত্য। আপনাদের সঙ্গে সম্বন্ধ রচনার জন্য আমি এতগুলো কথা বলছি, যেন আপনাদের মধ্যে যে রুহানি সম্ভাবনা আছে, আপনার মধ্যে যে আমি বাস করে, আপনার মধ্যে যে আমি বাস করছেন এখন,
তার সঙ্গে কথা বলছে। তিনি যখন সায় দেয় আপনি মাথা নাড়ছেন, তিনি যখন সায় দেয় না আপনি মাথা না করছেন। এই যে শহীদ হওয়া, সাহিত্য করা, এটা হচ্ছে আমির সঙ্গে আমির সম্বন্ধ স্থাপন। এটা অনেক গভীর ধারণা। রবীন্দ্রনাথের সাহিত্যের কথা বইটা পড়লে দেখবেন অসম্ভব সুন্দরভাবে তিনি কথাটা বলেছেন। ফলে আমি মনে করি আমাদেরকে এই যে আমাদের ভাবের মধ্যে, আমাদের দর্শনের মধ্যে, আমাদের চিন্তা জগতের মধ্যে এমন সব অপূর্ব অপূর্ব খনি রয়েছে, এগুলো খনন করে আনাটা এই জুলাই গণ অভ্যুত্থানের পরে এটা একটা সবচেয়ে বড় কাজ। এটা খুঁজতে হবে, এটা বুঝতে হবে। আপনি যদি আজকে জালালউদ্দিন খাঁর গান না বুঝেন, এই সুরত দোজখে যাবে যে বলে সে গুনাহগার, এক লাইন, এই সুরতে দোজখে যাবে যে বলে সে গুনাহগার, কি সুরত বানিয়ে খোদা রূপ মিশায় আপনার আপনার। এই যে দুই লাইনের অর্থ যেদিন আমরা করতে পারবো তখন আমরা বুঝবো আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছে গেছি এবং সাধারণ মানুষের আকাঙ্ক্ষা, অভিপ্রায় এটা ধারণ করবার শক্তি আমরা অর্জন করেছি। সেই জন্য আমাদের রাজনীতি, আমাদের সাহিত্য, আমাদের সংস্কৃতি সর্বত্র আমাদের একটা গভীর পর্যালোচনার দৃষ্টিভঙ্গি আমাদের গঠন করতে হবে। যে পর্যালোচনার ক্ষমতা, পর্যালোচনা করবার হিম্মত আমাদের অর্জন করতে হবে। সেই বড় কাজে আপনাদেরকে আহ্বান করছি এবং আমরা আগামী দিনে অবশ্যই আমরা সফল হব। আমরা 5ই আগস্টে একটা বড় ঘটনা ঘটেছে। আমি যে কথাগুলো বলতে পারছি, যেহেতু 5ই আগস্ট হয়েছে বলে এই কথাগুলো বলতে পারছি। এবং আপনারা, আমি যেখানে ভুল করি আপনারা আমাকে শুনে দিতে পারবেন এবং আপনাদের কাছ থেকে শিখে আমরা একটা সামষ্টিক একটা রাজনৈতিক ধারা, একটা সামষ্টিক অভিপ্রায় বাস্তবায়িত কি করে করা যায় তার একটা নীতি এবং কৌশল আমরা অবশ্যই আমরা আবিষ্কার করতে পারবো এবং আমাদের জয় ঠেকাতে পারে এমন কোনো শক্তি পৃথিবীতে আছে বলে আমি মনে করি না। আমরা জয়ী হব।